আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা সিলেট বোর্ড 2025-এ আসা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে চলো তোমাদের সাথে আলোচনা করি। কি বলছে দেখো তো উদ্দীপকে, যে রবিন সাহেব একজন কাপড় ব্যবসায়ী, ইদানিং তার ঘন ঘন প্রস্রাব হচ্ছে। তার মানে বহুমূত্র, যে রোগটা বহুমূত্র, যেটাকে ইংরেজিতে আমরা কি বলি, ডায়াবেটিক্স বলি। তাহলে ডায়াবেটিক্স হচ্ছে। এছাড়াও পর্যাপ্ত খাওয়া সত্ত্বেও দেহের ওজন কমে যাচ্ছে এবং দুর্বল বোধ করছেন। তার মানে এটা হচ্ছে রবিন সাহেবের ক্ষেত্রে রোগটা হচ্ছে আমাদের ডায়াবেটিক্স। অন্যদিকে তার বড় ভাই 50ঊর্ধ্ব মমিন সাহেব হাত ও পায়ে কাঁপুনির জন্য দাঁড়াতে ও হাঁটতে অসুবিধা বোধ করতেছে। তাহলে কাঁপুনির জন্য দাঁড়াতে পারা বা হাঁটতে অসুবিধা বোধ করা এবং মাংসপেশিতে ব্যথা অনুভব করা, এটা হচ্ছে আমাদের মাংসপেশিতে এই যে কাঁপুনি রোগটা, এটাকে আমরা পার্কিনসন বলতে পারি, অথবা এমনি বাংলা ভাষায় তোমরা মৃগী রোগ ওয়ার্ডটা শুনছো। মৃগী রোগ হইলে এরকম হাত পায়ে কাঁপুনি দেয়। এটা কিন্তু তোমার মাংসপেশির সমস্যা না, সমস্যাটা হচ্ছে মস্তিষ্কে। কিন্তু এই যে সিমটমগুলো দেখা যায় কোথায়, মাংসপেশিতে কাঁপুনি দেখা যায়। তাহলে আমরা দুইজন ব্যক্তির দুইটা রোগ সম্পর্কে এখানে জানলাম। একজনের কি, প্রথম রবিন সাহেবের হচ্ছে তোমার ডায়াবেটিক্স, আর মমিন সাহেবের ওনার হচ্ছে এই জায়গাটায় মৃগী বা পার্কিনসন। মিগি যে কথা, পার্কিনসনও কিন্তু একই কথা, পার্কিনসন। এবার দেখো তো ক নাম্বারে কি বলছে, হরমোন কি। হরমোন হচ্ছে একটা ইংলিশ ওয়ার্ড, এটার বাংলা যদি আমি বলি, হরমোনের বাংলা হচ্ছে প্রাণরস। হরমোনের বাংলা প্রাণরস। এখন এটা কি জিনিস, নালীবিহীন গ্রন্থি নিঃসৃত এক ধরনের রস বা রাসায়নিক পদার্থ। এখন দেখো নালীবিহীন বললাম আমি, নালীবিহীন তার মানে নালী নাই। হরমোন যেখান থেকে নিঃসৃত হবে ওই জায়গাটায় কোনো নালী থাকে না, তাহলে হরমোনটা এখন চলাচল করবে কিভাবে, ওর গমনের জন্য কোনো নালী নেই। সেক্ষেত্রে ওই হরমোনটা কি রক্তের সাথে মিশে যাবে, রক্ত বা লসিকার সাথে মিশে গিয়ে পুরা দেহে তোমার ফ্লো করবে, রক্ত পুরা দেহে প্রবাহিত হয়, ওই হরমোনটাও রক্তের সাথে মিশে গিয়ে পুরো দেহে প্রবাহিত হয়ে যাবে। যেখান থেকে উৎপন্ন হবে ওই জায়গার কাজ কখনো করবে না। মস্তিষ্কের পিছনে পিটুইটারি গ্রন্থি আছে, সবচেয়ে ছোট গ্রন্থি, মানে হরমোন নিঃসরণকারী সবচেয়ে ছোট গ্রন্থি। ওইখান থেকে তোমার অ্যান্টি ডাইউরেটিক হরমোন নিঃসৃত হয়, যেটা কাজ করে আমাদের কিডনিতে যায়। কিডনি কই থাকতেছে, পিঠের দুই পাশে অবস্থান করতেছে দুইটা কিডনি, মেরুদণ্ডের দুই পাশে পৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে। তাহলে এই যে হরমোন, কিভাবে আমরা সংজ্ঞাটা সাজায় লিখবো, অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত। অন্তঃক্ষরা মানে হচ্ছে অভ্যন্তর থেকে খরিত হবে, হরমোন খরিত হবে, যেখানে কোনো নালী থাকবে না। অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত এক ধরনের রস বা রাসায়নিক পদার্থ, যা উৎপত্তিস্থল থেকে খুবই অল্প পরিমাণে উৎপন্ন হয়ে রক্ত বা লসিকার মাধ্যমে প্রবাহিত হয়ে দূরবর্তী কোনো স্থানের কার্য সম্পন্ন করবে। ওই পদার্থটাকেই আমরা বলবো হচ্ছে হরমোন। এরপরে প্রতিবর্তী ক্রিয়া কিভাবে নিয়ন্ত্রিত হয়। প্রতিবর্তী ক্রিয়া কি জিনিস, প্রতিবর্তী ক্রিয়া হচ্ছে, ধরো তুমি সেলাই কাজ করতেছো, তোমার হাতে সুই বিঁধে গেল বা সুইয়ের একটু খোঁচা লাগলো, সেক্ষেত্রে তুমি অনেক দ্রুত হাতটা সরায় ফেলাইলা। তুমি টিভি দেখতেছো, তোমার পায়ে মশা কামড় দিচ্ছে, তোমার তাকানোও লাগতেছে না যে আর এখানে কি মশা কামড় দিচ্ছে, মশাটা আমার রক্ত খেয়ে ফেলতেছে, আমি কি মশাটাকে মেরে ফেলবো, এরকম কিছুই কল্পনা করা লাগবে না। তুমি টিভিতেই তাকায় থাকবা, তোমার হাত অটোমেটিক যায় ওই জায়গায় হচ্ছে একটা থাপ্পড় বসিয়ে দিবে মশাটাকে মেরে ফেলার জন্য। তাহলে এই যে ফাস্ট সম্পন্ন হচ্ছে, এই কাজগুলোই হচ্ছে আমাদের প্রতিবর্তী ক্রিয়া, যেটা তোমার মস্তিষ্ক দ্বারা মানে সম্পন্ন হয় না। কাজটা মস্তিষ্কে পৌঁছানোও লাগে না, মস্তিষ্কের পিছনে আমাদের যে সুষুম্না কাণ্ড আছে ওখান পর্যন্ত গিয়েই হচ্ছে কার্য সম্পন্ন হয়ে যায়। দেখো তো কি বলছে, প্রতিবর্তী ক্রিয়া মূলত সুষুম্না কাণ্ড দিয়ে নিয়ন্ত্রিত হয়। সুষুম্না কাণ্ড কি জিনিস, তো আমাদের মস্তিষ্কের পিছন থেকে এই জায়গা থেকে একদম নিচ পর্যন্ত মেরুদণ্ডের যে ছোট ছোট 33টা হাড় আছে না, মেরুদণ্ডের হাড়গুলো এরকম একটার উপর একটা সাজানো, তার ভিতর দিয়ে এই যে ফোরামেনটা, তার ভিতর দিয়ে এরকম স্নায়ুটা চলে যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের সুষুম্না কাণ্ড। এখন এই যে সুষুম্না কাণ্ড দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে, যেটা মস্তিষ্ক পর্যন্ত হচ্ছে সিগন্যালটা যাওয়া লাগে না। যে কোনো আকস্মিকতা, উদ্দীপনার আকস্মিকতা এবং তার কারণে স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া ঘটে, হঠাৎ করে ঘটে যায় যে কাজগুলো আকস্মিকভাবে, ওইটার প্রতি যে প্রতিক্রিয়া বা সিদ্ধান্তটা এখান থেকে গিয়ে আমরা ওই কাজটা করতেছি, মানে এইখানের সুষুম্না কাণ্ডের ভিতর দিয়ে আঙ্গুলে যদি হঠাৎ সূচ ফুটে, আমরা দ্রুত হাতটা সরিয়ে ফেলি। হঠাৎ করে আঙ্গুলে সূচ ফুটলে অথবা হাতে গরম কিছু পড়লে আমরা দ্রুত হাতটা সরায় ফেলার চেষ্টা করি। তাহলে এই কাজটা, এই যে আকস্মিকভাবে ঘটে যাওয়া কোনো ঘটনার প্রতি আমরা যে রিয়াক্টটা করতেছি, খুব ফাস্ট যে রিয়াকশনটা ঘটাচ্ছি, ওইটাই হচ্ছে আমাদের প্রতিবর্তী ক্রিয়া। যেটা কিভাবে সম্পন্ন হয় এটা আমরা একটু চলো নোটে যায় দেখি যে কিভাবে এই কাজটা হচ্ছে। আমি শুধু বললাম যে হ্যাঁ হুটহাট করে এই কাজগুলো হয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি হয় কি জিনিসটা, এইখানে
ধরো তোমার একটা নিউরনটা এরকম হয় দেখতে, ছোট ছোট কিছু প্রলম্বিত অংশ থাকে যেগুলোকে আমরা ডেনড্রাইট বলি। এরপরে একটা প্রলম্বিত অংশ, এটা হচ্ছে অ্যাক্সন, অ্যাক্সনের শেষে থাকে হচ্ছে আমাদের অ্যাক্সন প্রান্ত। তারপরে এরকম অসংখ্য নিউরন আমাদের দেহে ছড়ানো ছিটানো অবস্থায়, মানে জালের মতো ছড়ানো অবস্থায় আছে। তাহলে এইখানটায় তোমার 2 নাম্বার যে নিউরনটা, এই নিউরনটাই সেম স্ট্রাকচার আমি আঁকলাম। এরপরে এইখানে তোমার আরেকটা নিউরন আছে, এরকম জালের মতো পুরা দেহে ছড়ানো অবস্থায় আছে। ধরো এখন এই জায়গাটায় তোমার কোনো একটা উদ্দীপনা গৃহীত হইল, এই উদ্দীপনাটা এইখানে যে অ্যাকশন প্রান্তটা, ওই প্রান্ত আর এইখানের যে অ্যাকশনটা, দেখো এইখানে যে ডেনড্রাইটটা, এখানে অ্যাকশন প্রান্ত, পরের নিউরনটা ডেনড্রাইট, ওরা খুবই কাছাকাছি অবস্থান করতেছে। কাছাকাছি অবস্থানের যে এই জায়গাটা দেখো, আমি একটু জুম করে যদি দেখাই, এই দেখো কাছাকাছি, খুবই কাছাকাছি অবস্থান করার যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলতেছি হচ্ছে সিন্যাপস। সিন্যাপসের মাধ্যমে হচ্ছে উদ্দীপনা এই নিউরন থেকে 2 নাম্বার নিউরনে চলে যাবে, আবার সেম প্রসেসে 2 নাম্বার নিউরন থেকে 3 নাম্বার নিউরনে চলে যাবে। তাহলে চলো আমরা দেখি এবার কিভাবে কি হয়। এই যে আমার সবগুলা নিউরন ধরো বডিতে জালের মতো ছড়ানো অবস্থায় আছে, এইখান দিয়ে উদ্দীপনাটা গিয়ে এইখানে সিন্যাপসের ভিতর দিয়ে গিয়ে এই জায়গার আবার অ্যাকশন প্রান্তে আসবে, এখানে আবার ডেনড্রাইটের ভিতরে যাবে, এখান থেকে এরকম করে পুরা ঘটনাটা খুবই ফাস্ট সম্পন্ন হবে। এইভাবে নিউরনের সিন্যাপসের ভিতর দিয়ে আমাদের উদ্দীপনাটা পরিবাহিত হয়। তাহলে আমাদের উদ্দীপকে এটাই জানতে চাইছে, মানে প্রশ্ন এটাই জানতে চাইছে যে প্রতিবর্তী ক্রিয়া কিভাবে সম্পন্ন হয়। প্রতিবর্তী ক্রিয়া এভাবে সিন্যাপসের মাধ্যমে এক নিউরন থেকে আরেক নিউরনে সুষুম্না কাণ্ড দ্বারা হচ্ছে নিয়ন্ত্রিত হচ্ছে, মস্তিষ্ক দ্বারা না কিন্তু। এরপরে উদ্দীপকে মমিন সাহেবের সমস্যাটির কারণ আর উপসর্গ। মমিন সাহেব কে ছিল? রবিন সাহেবের বড় ভাই ছিল, যে 50 বয়সের, মানে 50 ঊর্ধ্ব বয়স। তার রোগটা ছিল হচ্ছে মাংসপেশি কাঁপুনি। এখন এই যে রোগটা, এটা হচ্ছে আমাদের পার্কিনসন, তাই না? চলো এবার এই রোগের কারণ আর প্রতিকারটা আমরা দেখি। এখন এই যে রোগটা, পার্কিনসন যে রোগটা, এটা হচ্ছে আমাদের মস্তিষ্কে যদি কোনো সমস্যা হয়, মস্তিষ্কে যদি কোনো স্নায়ু বিঘ্ন ঘটে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই রোগটা দেখতে পাবো। এখন এই রোগটা হওয়ার কারণ যদি আমি বলি, ডোপামিন হরমোন যদি রিলিজ হওয়া বন্ধ হয়ে যায়। ডোপামিনকে আমরা হ্যাপি হরমোনও বলতে পারি। এই হরমোনটা আবার তোমার পেশি সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে। তাহলে সবার প্রথমে তুমি যে বুঝতে পারলা মমিন সাহেবের কাজটা, মানে রোগটা হচ্ছে পার্কিনসন, এই কথাটা হচ্ছে সবার প্রথমে লিখে দিবা, মানে প্রথম লাইনটাতেই লিখবা মমিন সাহেব আক্রান্ত রোগটা হচ্ছে আমাদের পার্কিনসন। এই লাইনটা লিখলেই হচ্ছে তোমার 1 নাম্বার, মানে 1 নাম্বার কনফার্ম। এরপরে হচ্ছে তোমার যে লক্ষণ প্রতিকার যা চাইলেও উদ্দীপকে ওইটা আমরা দিব। এখন বর্ণনায় টিচার কিন্তু তোমার নিজের ইচ্ছা মতো নাম্বার কাটতে পারে। বর্ণনা হচ্ছে টিচারের স্যাটিসফ্যাকশনের উপর নির্ভর করতেছে সে কত নাম্বার দিবে। কিন্তু ওই প্রথমে যে তুমি বুঝতে পারলা রোগটা পার্কিনসন, ওইটা যে প্রথম লাইনটাতে লিখে দিলা, এখানে তোমার 1 নাম্বার কনফার্ম। তাহলে চলো এবার আমরা ওর কারণ কি, কারণ হচ্ছে তোমার ডোপামিন হরমোন নিঃসৃত হয়। ডোপামিন হরমোন আমাদের পেশির নড়াচড়া বা পেশির সংকোচন প্রসারণটা নিয়ন্ত্রণ করে। এখন পার্কিনসন যখন হচ্ছে তখন ডোপামিন রিলিজ হওয়া বন্ধ হয়ে যায়, যার জন্য পেশি সংকুচিত প্রসারিত হইতে পারে না। পেশি সংকুচিত প্রসারিত না হলে কিন্তু আমাদের অস্থিগুলোও সংকুচিত প্রসারিত বা অস্থি নড়াচড়া করানো যাবে না। আমরা জানি পেশির কারণেই হচ্ছে অস্থির সঞ্চালন সম্পন্ন হয়। তাহলে পেশিতে ডোপামিন হরমোনটা সংকোচন প্রসারণ কাজটা বন্ধ করে দিচ্ছে, মানে মস্তিষ্ক থেকে ওইটা রিলিজ হচ্ছে না, যার জন্য রোগীর এরকম মাংসপেশি হচ্ছে সঞ্চালন করতে অসুবিধা হয়। কি বলছে দেখো তো, পার্কিনসন রোগাক্রান্ত রোগীর মস্তিষ্কে ডোপামিন তৈরির কোষগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। ডোপামিন ছাড়া ওই স্নায়ু কোষগুলো পেশি কোষগুলোতে সংবেদ পাঠাতে পারে না, ফলে মাংসপেশি তার কার্যকারিতা হারায়। তাহলে মাংসপেশি তোমার কাঁপুনি হচ্ছে, এটা কিন্তু সমস্যাটা মাংসপেশিতে না, সমস্যাটা হচ্ছে আমাদের ব্রেইনে। ওখান থেকে ডোপামিন হরমোন নিঃসৃত হতে পারতেছে না, এটা হচ্ছে কারণ। আর আমাদেরকে কি বলছে, উপসর্গ জিজ্ঞেস করছে, মানে আমরা কি কি সিমটম দেখতে পাবো এই রোগটা যদি হয়। পার্কিনসন রোগ হলে আমাদের হচ্ছে মানে কাঁপুনি, এটা তো হচ্ছে উদ্দীপকে লিখাই আছে। এটা ছাড়াও আরেকটা ভুল ধারণা সাধারণ মানুষদের ভিতর থাকে যে হয়তো পানি আর আগুনের কাছে গেলে মনে হয় এই মৃগী রোগটা বেড়ে যায়। আসলে কিন্তু না, পানি আর আগুনের সাথে এই রোগের কোনো সম্পর্ক নাই। এই রোগের সম্পর্ক হচ্ছে মস্তিষ্কের কোষগুলো যদি মানে কাজ করা বন্ধ করে দেয় বা মস্তিষ্কে যদি সমস্যা হয়, সেক্ষেত্রে হবে পার্কিনসন বা মৃগী রোগটা। কিন্তু যদি ধরো তুমি আগুনের কাছে গেলা, সেক্ষেত্রে তোমার কাঁপুনি শুরু হয়ে গেল,
তুমি তো ওখান থেকে সরে আসতে পারবা না। অথবা তুমি পানির কাছে গেলা, তুমি কাঁপুনি দিয়ে মানে বডিটা শেক করতে করতে পানির ভিতর পড়ে গেলা, সেক্ষেত্রে তুমি সাঁতার জানা সত্ত্বেও উঠতে পারবা না। এজন্যই বলে হচ্ছে আগুন আর পানির কাছে হচ্ছে এই রোগীদের যাইতে দেয় না। আগুন আর পানিতে এই রোগীদের সমস্যা হয় না, কিন্তু ওই যে কাঁপুনিটা যদি স্টার্ট হয়ে যায় তাহলে সমস্যা। এরপরে ধরো তুমি কোনো লেখা লিখতেছো, স্ট্রেট লাইন দিচ্ছ, তখন হচ্ছে স্ট্রেট লাইনটা দিতে পারবে না, এরকম কাঁপতে থাকবে। বৃদ্ধ মানুষদের ক্ষেত্রে আমরা এরকম দেখি যে ওরা লাঠি ভর করে যখন দাঁড়ায় তখন হচ্ছে এরকম করে অনবরত কাঁপতে থাকে। এই যে সমস্যাটা মানে তোমার মনে হইতে পারে যে অধিকাংশ বৃদ্ধদের ক্ষেত্রে আমরা এরকমই দেখি। তাহলে ওরা যে কাঁপতে থাকতেছে এটা হচ্ছে ওদের আসলে পার্কিনসন রোগটা। এটা হচ্ছে বয়স 50 ঊর্ধ্ব যে বলে দিছে উদ্দীপকে, এটা কিন্তু আরেকটা মানে ধরতে পারার জন্য আরেকটা হিন্টস আর কি। উদ্দীপকে কিছু একটা ছোট্ট হিন্টস দেওয়া থাকে, যেখানে 50 ঊর্ধ্ব বলে দিছে। 50 ঊর্ধ্ব হইলে আমরা জানি যে এরকম পার্কিনসন বা মস্তিষ্কের সমস্যা দেখা যায়, কারণ বৃদ্ধ মানুষদেরকে আমরা এভাবে কাঁপতে দেখি। তাহলে এবার কি বলছে দেখো তো, এই যে চলাফেরা লেখালেখির ক্ষেত্রে সমস্যা হয়। পার্কিনসন রোগ সাধারণত ধীরে ধীরে প্রকট রূপ দেখা দেয়। প্রাথমিক অবস্থায় রোগী হালকা হাত বা পা কাঁপা অবস্থায় থাকে, মানে প্রথমে আস্তে আস্তে হাত পা কাঁপে, পরে দিয়ে হচ্ছে তোমার পুরো বডি কাঁপতে থাকে বা মাংসপেশিগুলো মানে শেক করতে থাকে, ফলে চলাফেরা বিঘ্নিত হয়। এছাড়াও চোখের পাতা কাঁপতে থাকে, কোষ্ঠকাঠিন্য হয়, খাবার গিলতে কষ্ট হয়, সোজাসুজি হাঁটার সমস্যা, কারা হচ্ছে সোজাসুজি হাঁটতে পারে না বা স্ট্রেট লাইন আঁকতে পারে না, কথা বলার সময় মুখের বাচনভঙ্গি না আসা। অধিকাংশ ওই যে বুড়ো মানুষদের ক্ষেত্রে দেখবা যে ওরা কেঁপে কেঁপে কথা বলে। তাহলে ওই যে রোগটা এটা কিভাবে হচ্ছে, ওই মস্তিষ্কের সমস্যার কারণে। তারপরে মুখ অনড় হয়ে যায়, মাংসপেশিতে টান পড়ে বা ব্যথা হয়, নড়াচড়ায় কষ্ট হয়, যেমন চেয়ার থেকে উঠা কিংবা হাঁটতে শুরু করার সময় কিছু অসুবিধা অনুভব হচ্ছে। তাহলে এই যে লক্ষণগুলা এগুলো আমরা কই দেখতে পাবো বা উপসর্গগুলো, এগুলো হচ্ছে আমরা যখন পার্কিনসন রোগটা হচ্ছে তখন আমরা এই যে মানে এই লক্ষণগুলো দেখতে পাবো। চোখের পাতা কাঁপুনি, কোষ্ঠকাঠিন্য হচ্ছে তোমার মলগুলা শক্ত হয়ে যাওয়া, মল ত্যাগের সময় অনেক বেশি কষ্ট হওয়া, খাবার গিলতে অসুবিধা হওয়া। খাবার আমরা জানি হচ্ছে মানে মানুষের ক্ষেত্রে বা অ্যানিমেলিয়ার ক্ষেত্রে ওদের একটা বৈশিষ্ট্য হচ্ছে খাবার গলদ্ধকরণ করে বা গিলে খায়। সেক্ষেত্রে ওই যে পেশিগুলা তোমার হচ্ছে নড়াচড়া করতে পারে না, যার জন্য খাবার গিলতে অসুবিধা হচ্ছে। এরপরে চলো আমরা ঘ নাম্বার প্রশ্নটা যাই। কি বলছে, রবিন সাহেবের যে রোগটা, রবিন সাহেবের রোগটা কি ছিল আমাদের একদম শুরুতে, ওনার ছিল হচ্ছে আমাদের বহুমূত্র বা ডায়াবেটিক্স। এই রোগটা নিরাময় করা না গেলেও নিয়ন্ত্রণ করা যায়। হ্যাঁ, ডায়াবেটিক্স যদি একবার হয়ে যায় সেক্ষেত্রে তুমি কখনোই ডায়াবেটিক্স থেকে একদম পুরোপুরি নিস্তার পাবা না। এটা হচ্ছে তোমার পয়েন্টটা, ডায়াবেটিসের যে পয়েন্ট ওটা উঠানামা করতে থাকবে, কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে যাবে না। তাহলে ডায়াবেটিক্স রোগটা যদি একবার হয় তুমি পুরোপুরি তো সুস্থ হইতে পারবা না, এটা উদ্দীপকে বলাই আছে। ওরা বলেই দিছে যে রোগটি নিরাময় করা না গেলেও নিয়ন্ত্রণ করা যায়, মানে কিছুটা তুমি পয়েন্টটা তোমার নিয়ন্ত্রণের ভিতর রাখতে পারবা। গ্লুকোজের মাত্রা অনেক বেশি কমে গেলে বা অনেক বেশি বেড়ে গেলে তুমি তোমার খাদ্যাভ্যাস বা জীবনযাপন পরিবর্তন করার মাধ্যমে কিন্তু আমরা ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণের ভিতর রাখতে পারি। কিন্তু একবার ডায়াবেটিস হয়ে গেলে ওইটা আর ভালো হয় না। আর অন্যান্য রোগও হচ্ছে ডায়াবেটিক্স রোগীদের ক্ষেত্রে অনেক বেশি বাসা বাঁধে, মানে ডায়াবেটিক্স থাকলে যে অন্য রোগগুলো হচ্ছে সারতে অসুবিধা হয়। সেক্ষেত্রে আমরা 3D অনুসরণ করতে পারি। 3টা ডি আছে আমাদের এই রোগের চিকিৎসার ক্ষেত্রে। 3D অনুসরণ করলে আমরা এই জায়গাটায় মানে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারবো ডায়াবেটিসটাকে। 3D কি জিনিস দেখো তো, 3D হচ্ছে প্রথমটা ডিসিপ্লিন, তারপরে ডায়েট, তারপর ডোজ। ডিসিপ্লিন কি জিনিস, ডিসিপ্লিন বলতে আমরা কি বুঝি, নিয়ম শৃঙ্খলা বুঝতেছি। তাহলে শৃঙ্খলার এখানে হচ্ছে আমাদের একটা ডি পাইলাম, ডিসিপ্লিন। একজন ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির জন্য তার সুশৃঙ্খল জীবনযাপন হচ্ছে মহৌষধ, কারণ সুন্দরভাবে জীবনযাপন করলে আমরা কিন্তু যে কোনো রোগ থেকেই হচ্ছে নিস্তার পাইতে পারি। মানে একটা সুন্দর জীবনযাপন, তোমার হচ্ছে খাদ্যাভ্যাসের যে সুন্দর একটা তালিকা, তারপরে প্রতিদিন ব্যায়াম করা, এইগুলা মানে পরিমিতভাবে যদি আমরা করি সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অসুখ থেকে কিন্তু নিজেদেরকে রক্ষা করতে পারি। এছাড়া নিয়মিত এবং ডাক্তারের পরামর্শ মতো পরিমিত খাদ্য গ্রহণ করতে হবে, নিয়মিত ব্যায়াম করা, রোগীর দেহের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বিশেষভাবে পায়ের যত্ন নেওয়া, নিয়মিত প্রস্রাব পরীক্ষা করা, ওই যে তোমার ডায়াবেটিসের লেভেলটা কি বেড়ে গেল নাকি বা কমে গেল নাকি এরকম মানে লেভেলটা চেক করতে থাকা। এই জন্য হচ্ছে প্রস্রাব পরীক্ষা, রক্ত বা প্রস্রাব পরীক্ষার মাধ্যমে আমরা ডায়াবেটিসের পয়েন্টটা কিন্তু বের করতে পারি। তারপরে দৈহিক কোনো জটিলতা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নেওয়া। তার মানে সুন্দর একটা সুশৃঙ্খল জীবনযাপন করতে যা যা লাগতেছে সব কিছুই আমাদের একজন ডায়াবেটিস মানে রোগীর ক্ষেত্রে মেনে চলা উচিত। তাহলে ডিসিপ্লিন, শৃঙ্খলার ভিতর থাকা উচিত। তারপরে খাদ্য নিয়ন্ত্রণ, যেটাকে আমরা ডায়েট বলি, আরেকটা ডি পাইলাম, ডিসিপ্লিনের ডি, ডায়েটের ডি। তার মানে তোমার খাদ্য নির্বাচনের ক্ষেত্রে খুবই কনসার্ন থাকতে হবে। সেক্ষেত্রে ধরো তোমার অনেক বেশি ক্রেভিং হচ্ছে, আমি মিষ্টি খাবো,
তাহলে তুমি এখন ডায়াবেটিক্সের রোগী, তুমি ধুমায় মিষ্টি খাওয়া শুরু করে দিলা, তাহলে তো অসুবিধা, তোমার গ্লুকোজের লেভেল মানে বেড়ে যাবে। সেক্ষেত্রে এরকম কাজ করা যাবে না। তারপরে গ্লুকোজ গ্রহণের ক্ষেত্রেও হচ্ছে তোমার মানে ব্যালেন্সটা বজায় রাখতে হবে। ধরো তুমি সকালবেলা খুব বেশি পরিমাণে শর্করা গ্রহণ করলা, সেক্ষেত্রে তোমার দুপুরের খাদ্যে অথবা রাতের খাদ্যে হচ্ছে শর্করা রাখবা না, একদমই শর্করা গ্রহণ করার দরকার নেই। অথবা তোমার হচ্ছে সকালে আমিষ বেশি খাইলা, তারপরের খাদ্যে হচ্ছে তোমার দুপুর বা রাতের খাবারে হচ্ছে আমিষ জাতীয় খাবার রাখলা না। এরকম করে একটা ব্যালেন্স করে পরিমিত পরিমাণে খাদ্য নিয়ন্ত্রণ করতে হবে। মানে খাদ্য তালিকাটা এরকমভাবে সাজাইতে হবে যেন তোমার হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রাটা উঠানামা না করে। আমাদের প্রাকৃতিকভাবে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করা হচ্ছে অগ্নাশয়। দেখো আমাদের এখানে কি আছে, পাকস্থলী, পাকস্থলীর নিচে এরকম একটা অর্গান আছে যেটাকে আমরা বলি হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় কিন্তু ইনসুলিন আর গ্লুকাগন নিঃসরণ করে, যেটা আমাদের এই যে গ্লুকোজের মাত্রাটা নিয়ন্ত্রণে রাখে। কিন্তু যখন ও কাজ করতে পারে না বা গ্লুকোজের মাত্রা অনেক বেশি হয়ে যায়, তখন যা হচ্ছে আমাদের বাইরে থেকে ইনসুলিন গ্রহণ করা লাগে বা বাইরে থেকে গ্লুকাগন গ্রহণ করা লাগতেছে। তাহলে খাদ্য নিয়ন্ত্রণে রাখা এটা আরেকটা পদ্ধতি। মিষ্টি জাতীয় খাবার কম খাওয়া। ডায়াবেটিক্স তোমাদের পরিবারে কারো যদি থাকে, দাদু নানু, সেক্ষেত্রে তোমরা হচ্ছে এই জায়গাটা খুব সুন্দরভাবে রিলেট করতে পারো। মানে পড়তে পড়তেই দেখবা যে হ্যাঁ, নানুকে তো ডাক্তার এরকম বলছিল যে মিষ্টি জাতীয় খাবার খাওয়া যাবে না। এই কথাবার্তাগুলো, বায়োলজি পড়াগুলো আমাদের জীবনের সাথে অনেক বেশি কোরিলেট করা যায়। তারপরে চলো কি বলছে, ঔষধকে আমরা কি বলতে পারি, ড্রাগ অথবা ডোজ। আরেকটা ডি পাইলাম, 3D, 3টা ডি পাচ্ছি। এই যে ডোজটা, ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ সেবন করা উচিত নয়। ডাক্তার রোগীর শারীরিক অবস্থা বুঝে ঔষধ খাওয়া বা ইনসুলিন নেওয়ার পরামর্শ দেয়। এই যে ইনসুলিন, গ্লুকাগন, একটু আগে যে উচ্চারণ করলাম এই ওয়ার্ড দুইটা, সেই পরামর্শ অনুযায়ী রোগীকে নিয়মিত ঔষধ সেবন করাতে হবে। ঠিকমতো চিকিৎসা না করা হলে রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ অস্বাভাবিকভাবে কমে গেলে বা বেড়ে গেলে উভয় ক্ষেত্রেই রোগী বেহুশ হয়ে যেতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। যদি ডায়াবেটিক্স রোগী হঠাৎ অজ্ঞান হয়ে যায়, তখন তাকে বসিয়ে গ্লুকোজ বা চিনির পানি খাইয়ে দিলে অনেকটা সুস্থ হইতে পারবে। চিনির পানির ভিতর কিন্তু মানে গ্লুকোজটা মানে যখন আমরা গুলায় খাচ্ছি তখন এটা হচ্ছে অনেক বেশি পরিমাণে সরল উপাদানে পরিণত হয়ে গেছে। আমরা যে ভাতটা খাচ্ছি ওইটা আমাদের বডি কি করে, সরল উপাদানে পরিণত করে, গ্লুকোজে পরিণত করে। ওই গ্লুকোজটাই যদি তুমি সরাসরি গ্রহণ করো, তাহলে সেটা ওই আমাদের বডি কি করবে, কোষগুলো অনেক তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারবে। যার জন্য ওই গ্লুকোজ বা চিনির পানি খাইলে অনেক তাড়াতাড়ি আমাদের হচ্ছে মানে এনার্জেটিক ফিল আমরা করি, কারণ এটা ভাঙতে সময় লাগতেছে না বা ওই গ্লুকোজে পরিণত হইতে কিছু শক্তিও ব্যয় হচ্ছে না। পুরোপুরি তুমি গ্লুকোজটাই গ্রহণ করলে ওই গ্লুকোজ হচ্ছে আমাদের কোষে অ্যাবজর্ব করে নিল, যার জন্য এক্সট্রা কোনো শক্তি খরচ হচ্ছে না। তাহলে এই যে 3টা ডি, ডিসিপ্লিন, ডায়েট আর ড্রাগ অথবা ডোজ, যেটাই বলো মানে ঔষধ, তাহলে ডিসিপ্লিন, ডায়েট আর ডোজ, এই 3টা ডি, এটাই বলছি যে 3D যদি তুমি মেনে চলো, সেক্ষেত্রে একজন ডায়াবেটিক্স রোগীর ক্ষেত্রে আমরা কি করতে পারি, ডায়াবেটিক্স পুরোপুরি মানে সুস্থ হয়ে যেতে পারে না, কিন্তু আমরা কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারি। তাহলে এই যে রবিন সাহেবের ক্ষেত্রে ওনার যে রোগটা বলছে, ওই রোগটা ছিল আমাদের ডায়াবেটিক্স বা বহুমূত্র, যেটা আমরা হচ্ছে এরকম 3D অনুসরণ করলে মানে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারি। সহজ কথাবার্তা, আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।